চারপাশে যেন এক অচেনা নিস্তব্ধতা নেমে এসেছে। বাতাসটাও অস্বাভাবিক ভারী লাগছে। দীর্ঘ ৪ বছর পর আজ আবারও পরিচিত কারো মুখোমুখি হব ভাবিনি। পুরনো স্মৃতি মনে হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। তাকে দেখার পর আমার কেমন যেন একটা ভয় কাজ করছে। কোনো রকম মিটিং শেষ করে আমার কেবিনের দিকে চলে আসি। আর আরিশা ম্যাম এবং মীরা ম্যাম আরিশা ম্যামের কেবিনে চলে যাই। মিস আরিশা, নেভি ব্লু ব্লেজার পরা ভদ্রলোক, উনি কি আপনার অফিসের কর্মচারী? আপনি কি আকাশ আহমেদের কথা বলছেন? জি, উনি আমাদের অফিসের বেস্ট এমপ্লয়ীদের একজন। খুব অল্প সময়ে নিজের মেধা আর কাজের দক্ষতায় হেড অফ ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি পদে পৌঁছে গেছেন। কাজ ছাড়া খুব একটা কথা বলেন না, বেশিরভাগ সময় চুপচাপ থাকেন। আর সত্যি বলতে আকাশ আহমেদ কত মেয়ের যে ঘুম কেড়ে নিয়েছেন তার হিসেব নেই। সম্ভবত আপনার ঘুমও কেড়ে নিয়েছেন, তাই না? সুযোগ পেলেই তো ওনার দিকে বারবার তাকাচ্ছিলেন। বিষয়টা তেমন নয় মীরা ম্যাম। কাজের বাইরে ওনার মধ্যে কোনো আবেগ অনুভূতি আছে বলেই মনে হয় না। একেবারে হার্টলেস একজন পার্সন। তাই নাকি? তবে কর্পোরেট জগতে টিকে থাকতে গেলে হয়তো আবেগ না থাকাটাই ভালো। আপনি যেভাবে ওনার দিকে তাকিয়েছিলেন, উনি কি আপনার পূর্ব পরিচিত? চেনা চেনা মনে হলো, তবে মানুষ চিনতে ভুল হতেই পারে। তাছাড়া কাজের জায়গায় কাজের বাইরের সম্পর্কগুলোকে না টানাই ভালো। সেটাও ঠিক। তবে আজ প্রথমবার নীল আহমেদকে এতটা অন্যমনস্ক দেখলাম। কেমন একটা পেরেশানির মধ্যে রয়েছে। যাই হোক, আমরা কি এবার চলমান প্রজেক্টের ফাইলগুলো নিয়ে বসতে পারি? আমাদের হাতে খুব বেশি সময় নেই। অবশ্যই মীরা ম্যাম, এদিকে আসুন, আমার কেবিন এই পাশে। আরিশা ম্যামের পাশে হেঁটে যেতে যেতে মীরা ম্যাম একবারের জন্যও পিছনে ফিরে তাকালো না। কিন্তু তার লেদারের ব্যাগের হাতলটা এত শক্ত করে চেপে ধরেছিল যে আঙ্গুলের কিটগুলো সাদা হয়ে উঠেছিল। বুকের গভীরে জমে থাকা ৪ বছরের অভিমান, কষ্ট আর না বলা হাজারো কথাকে সে কোনোভাবেই প্রকাশ করতে দেবে না। বিশেষ করে এই অফিসে তার সামনে কখনোই না। কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে বসলাম। আমার সামনে আর না আসলেই হলো। মীরা ম্যাম, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? ইনভেস্টমেন্ট পাবেন মিস আরিসা, তবে শর্ত একটাই। প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আপনার হেড আর্কিটেক্ট নীল আহমেদকে আমাদের অফিসে এসে বসতে হবে। উনি আমাদের অফিসে বসে আমাদের ক্লায়েন্টদের হ্যান্ডেল করবেন। আরিশা ম্যামের মুখের হাসিটা নিমেষেই মিলিয়ে গেল। মিরা ম্যামের চাহনি আর কথার পেছনের ইঙ্গিতটা তার বুঝতে এক মুহূর্ত লাগলো না। পেশাদারিত্বের আড়ালে মীরা যে নীলকে ব্যক্তিগত কারণে নিজের নাগালের মধ্যে নিয়ে যেতে চাইছে তা পরিষ্কার। সরি টু সে মীরা ম্যাম, কিন্তু নীল আহমেদ আমাদের কোম্পানির ব্যাকবোন। উনি কেবল একজন আর্কিটেক্ট নন, পুরো প্রজেক্ট লিড করছেন। ওনাকে আপনার অফিসে পাঠিয়ে দিলে আমার নিজের অফিস অচল হয়ে পড়বে। অচল কেন হবে? ফান্ডিং তো আমি দিচ্ছি, প্রয়োজনে ওনার বেতন আমি দ্বিগুণ করে দিব। একজন বসের কাজ তো প্রফেশনালি ভাবা, তাই না? প্রফেশনালিজম দিয়েই বলছি মীরা ম্যাম। নীল আহমেদকে পার্সোনালি আমি খুব একটা পছন্দ করি না। ওনার অহেতুক গম্ভীর ভাব আর হার্টলেস আচরণ আমার একদমই অপছন্দ। কিন্তু কাজের দিক থেকে উনি আমার বেস্ট লোক। আর আমার কোম্পানির সেরা মানুষটাকে অন্য কারো টেবিলে বসিয়ে আমি নিজের কোম্পানি নিয়ন্ত্রণ হারাতে পারবো না। ফান্ডিংয়ের বিকল্প আমি খুঁজে নেব, কিন্তু নীল আহমেদ এখানেই থাকবেন। মীরা ম্যাম এক মুহূর্ত আরিশা ম্যামের দিকে তাকিয়ে রইল। ছোট হলেও মেয়েটার মধ্যে আত্মসম্মান আর জেদ ভরপুর। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন মিস আরিশা। আবেগের বশে এত বড় ইনভেস্টমেন্ট হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়। আবেগ নয় মীরা ম্যাম, এটা আমার কোম্পানির সম্মান। তাকে পছন্দ করি না বলে এই না যে তাকে অন্য আরেকজন বস এসে নিয়ে যাবে। এতটাও দুর্বল আমাদের ফান্ড নয়। আপনি অপছন্দ করেন না পছন্দ করেন সেটা আমার দেখার বিষয় নয়। আপনি যদি আকাশ আহমেদ নীলকে প্রজেক্ট যতদিন চলবে ততদিন পর্যন্ত আমাদের অফিসে পাঠান, তবেই আপনি ফান্ড পাবেন। না হলে আমাদের সকল ইনভেস্টমেন্ট এখানেই শেষ। না ম্যাম, তা হয় না। আপনি এমনভাবে ফান্ড বন্ধ করতে পারেন না। তাহলে আমি যেই শর্ত দিচ্ছি মেনে নেন। আমাকে সময় দিন, আব্বুর সাথে কথা বলে আপনাকে জবাব দেব। আপনি এমন কিছু চাইছেন যেটা আমার পক্ষে ডিসিশন নেওয়া সম্ভব নয়। মীরা ম্যাম একটু বাঁকা হাসলো
আরিশা ম্যাম বেশ অস্বস্তিতে পড়ে গেছেন। উনি মনে মনে বললেন, আমার ক্রাশকে এমনভাবে একটা মেয়ে নিয়ে যাবে? না না, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা কি? এটা কি তার এক্স গার্লফ্রেন্ড? না না, কিভাবে হবে? এত বড় ব্রাঞ্চের কোম্পানির সিইও কিভাবে তার গার্লফ্রেন্ড হতে পারেন? তাহলে কি একই ভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করতো, না স্কুল লাইফের প্রেম ভালোবাসা ছিল? মিস আরিশা, এমনভাবে চিন্তাভাবনায় ডুবে গেলেন মনে হচ্ছে আপনার কোম্পানি আমি নিয়ে নিচ্ছি। আমি শুধু প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আকাশ আহমেদ নীলকে আমার অফিসে চেয়েছি। মীরা ম্যাম, উনি আমাদের অফিসের হেড অফ ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। উনি যদি চলে যান তাহলে আমার বাকি প্রজেক্টের কি হবে? এত সহজে কিভাবে রাজি হয়ে যায় বলেন? ডাইনি। কারণ তো ওটা না, কারণ হচ্ছে তোর মতিগতি ভালো দেখাচ্ছে না। মীরা ম্যাম, ওনার বদলে অন্য কাউকে দিলেই তো হয়। মিস আরিশা, এই একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলে আমার চলবে না। আপনি আকাশ আহমেদ নীলকে আমার অফিসে পাঠাবেন কিনা বলুন। যদি আপনার উত্তর না হয় তাহলে সমস্ত ফান্ড ইনভেস্টমেন্ট বন্ধ। আপনি যদি সময় চান তাহলে বিকেল পর্যন্ত সময় রইল। আজকের মতো বাই, আমার অনেক কাজ আছে। ওনাকে আমার অফিসে ইনভাইট করে তো বেশ বিপদে পড়ে গিয়েছি। ধুর ধুর, নিজের উপরই এখন রাগ হচ্ছে। আরিশা ম্যাম আর কিছু যে বলবেন সেই সময়টুকুও দিলেন না। মীরা ম্যাম তার ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করে। দরজা দিয়ে বের হবার আগে আবারও বললেন, আপনি বিকেলের ভেতরে আপনার জবাব দেবেন। মীরা ম্যাম আরিশা ম্যামের রুম থেকে বেরিয়ে চলে যাই। তারপর অফিস থেকে বেরিয়ে যাই। আমার কেবিনের দরজায় টোকা পড়তেই বললাম, জি আসুন। দেখি আরিশা ম্যাম ভিতরে এসে বললেন, নীল সাহেব, আপনাকে দেখি অনেকেই চেনেন। মীরা চৌধুরী আপনাকে কিভাবে চেনে? বলুন বলুন। একই ভার্সিটিতে পড়তাম। আমার 2 ক্লাস সিনিয়র ছিলেন। কেন ম্যাম, কোনো প্রবলেম হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু মৃদু হেসে বললাম, আরে ম্যাম বাহ, আপনি দেখি মালিক হয়ে কর্মচারীর সামনে বলতে ইতস্ত বোধ করছেন। ইতস্তত বোধ করায় স্বাভাবিক। উনি আপনাকে চাইছেন, যা আমি দিতে রাজি নই। কিন্তু আমার কাছে মনে হয় সেকেন্ড অপশন নেই। আসলে সমস্যা হয়েছে আপনাকে নিয়ে। আমি আবার কি করলাম ম্যাম? আমি তো আমার কাজ করেছি। আমাকে কি অফিস থেকে বরখাস্ত করতে বলেছে, না যে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি সেখান থেকে সরাতে বলেছে? দুটোর কোনোটাই না। উল্টো যতদিন প্রজেক্টের কাজ চলবে ততদিন পর্যন্ত আপনাকে ওনার অফিসে চেয়েছে। শর্ত দিয়েছে আপনাকে তার অফিসে বসতে হবে, তবেই উনি ফান্ড দিবেন এবং ইনভেস্টমেন্ট দিবেন। নে, গোষ্ঠী মেরেছে। সরি ম্যাম, মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু উনি এমন আজব শর্ত কেন দিবেন? ওনার কোম্পানি তো আর্কিটেক্ট কোম্পানি না। তাহলে কেন আমাকে তার অফিসে নেবেন? তা তো আপনি জানেন। প্রজেক্টের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এখন যদি ফান্ড বন্ধ করে দেয় তাহলে কি হবে একবার ভাবুন। আমাদের এত দিনের পরিশ্রম সবকিছু শেষ হয়ে যাবে। কত লোকসান হবে একবার ভাবুন। আপনি কি আমাকে অর্ডার করতে এসেছেন, না অনুরোধ করতে? কিছুই তো বুঝতে পারছি না ম্যাম। আর যদি আমার কারণেই এমন হয় তাহলে তো আমাকে যাওয়াই লাগবে। আমি তো চাইবো না আমার কারণে কোম্পানি লোকসানের ভিতরে পড়ুক। ম্যামের মুখের দিকে তাকিয়ে কোনো কিছু বুঝতে পারছি না। আপনি ওখানে চলে গেলে এখানে কি হবে? বাকি প্রজেক্টগুলোর কি হবে? আপনি বলুন যে আমি সপ্তাহে 3 দিন যাব, 3 দিন এখানে এবং 3 দিন ওখানে। আর প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে তো এখানেই। আপনি তো ভালো আইডিয়া দিলেন। আমি এই প্রস্তাবই রাখবো। আপনি 3-4 মাসের জন্য একেবারে চলে গেলে বাকি প্রজেক্ট গোল্লায় যাবে। ম্যাম আর কিছু না বলে চলে গেলেন। ওনার মতলবটা কি বুঝলাম না। মীরা ম্যাম ওনার অফিসে কি জন্য যাইছেন আমাকে? কিছুক্ষণ পরে আরিশা ম্যাম আবারও আসলেন। বুঝলাম ফোনের অপোজিটে কেউ রয়েছে। মীরা ম্যাম, আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই জিজ্ঞেস করুন। নিন, কথা বলুন। আরিশা ম্যাম আমার দিকে তার ফোন এগিয়ে দিলেন। ফোন নিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আরিশা যা বলছেন তা কি সত্যি? জি, উনি আপনাকে যা বলেছে তা সত্যি। আমার এখানে আরও প্রজেক্ট আছে। সেগুলো ফেলে রেখে আপনার অফিসে গিয়ে তো থাকতে পারি না। ওকে, আপনি আগামীকাল থেকে আমার অফিসে আসুন। আমি আপনার ডেস্ক রেডি করছি। জি। আমি আরিশা ম্যামের দিকে ফোন এগিয়ে দিলাম। এর মাঝে মীরা ম্যাম ফোন কেটে দিল। আরিশা ম্যাম তো শয়তানি হাসি হাসছে। এমনভাবে হাসছেন কেন ম্যাম? আপনার তো আমাকে ট্রিট দেওয়া উচিত। কেন?
এই যে ওখানে আপনি বেতন পাবেন, আবার এখান থেকেও বেতন পাবেন, আবার আপনার বাসা থেকে একটা গাড়ি রিসিভ করে অফিসে নিয়ে যাবে এবং রেখে যাবে। ওনার কথা শুনে ভূত দেখার মতো করে তাকিয়ে আছি। উনি বলেন কি? এবার ট্রিট দিতে সমস্যা নেই তো? ডাইনি আমাকে ভয় দেখিয়ে ভেবেছে বেঁচে যাবে। আরে ছোবল দিতে না পারি, কিন্তু ফোঁস তো করতেই পারি। ধুর, ওনাকে না ডেকে শুধু ওনার প্রতিনিধিদের ডাকলেই হতো। শুধু শুধু ওনাকে ইনভাইট করলাম আর এমন হয়ে গেল। ওকে, ট্রিট নিয়ে নিন। তবে আপনি এত কিছু আবদার করবেন এবং উনি যে মেনে নেবেন কল্পনাও করিনি। আমি চাই আমার প্রতিটি কর্মচারীদের জন্য ভালো কিছু করতে। এমন সুযোগ কি বারবার আসে বলুন? তাই সদ্ব্যবহার করে নিলাম। যাই হোক, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে বিরক্ত না করে করাই বুদ্ধিমানের কাজ। আরিশা ম্যাম মুচকে হাসতে হাসতে চলে গেল। ধন্যবাদ ম্যাম। পকেটে বেশ কিছু টাকা ঢুকবে। টাকা, কাজে মন দিলাম। বিকেলে অফিস থেকে বের হলাম। পার্কিং লটে এসে গাড়ির কাছে আসতেই, মিস্টার নীল আহমেদ কি ট্রিটের কথা ভুলে গেছেন? আরে না ম্যাম, যখন ওখান থেকে বেতন পাবো তখনই আপনাকে ট্রিট দিব। এর আগে নিজের পকেট থেকে কোনো ট্রিট দিচ্ছি না। আপনাকে দিতে হবে না, আমি দিব। চলুন। থাক, তার প্রয়োজন নেই ম্যাম। থাক, তার প্রয়োজন নেই ম্যাম। গাড়ির লক খুলে উঠে বসলাম। তারপর পার্কিং লট থেকে বেরিয়ে এলাম। এমন হলে কিভাবে পটাবো বুঝলাম না। কোন মেয়ের কারণে এই সব থেকে দূরে থাকে? কি যে ছ্যাঁকা দিয়েছে। চলুন, পরিচিত হয়নি। আমি আকাশ আহমেদ নীল, এতিম। একসময় সব কিছুই ছিল, অঢেল সম্পদ, পয়সা, আব্বু আম্মু, ছোট বোন, আত্মীয় স্বজন সবাই। টাকা পয়সা নেই, তাই আত্মীয় স্বজনও নেই। বিজনেস আব্বুকে কেড়ে নিলেন। আব্বুর শোকে ছোট বোন ব্রেন স্ট্রোক করলেন। তারপর আব্বু আর ছোট বোনের শোক গত বছর আম্মুকেও নিয়ে চলে গেল। আল্লাহ আমার সাথে এমন কেন করলেন জানি না। আমি কি তার এতটাই পছন্দের তালিকায় যে উনি আমাকে এমন পরীক্ষা করছেন? চুপচাপ গাড়ি চালাচ্ছি। ফুটপাতের পাশে কাঁচা ভুট্টা দেখে গাড়ি সাইড করলাম। তারপরে নেমে ভুট্টাওয়ালার কাছে এসে একটা দিতে বলে পাশে দাঁড়িয়ে রইলাম। পোড়ানো শেষ করে মশলা দিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমিও নিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে আরেকটা নিয়ে টাকা দিয়ে বাসায় ফিরি। অফিস থেকে একটা ফ্ল্যাট দিয়েছে, 2টা রুম, ওয়াশরুম, কিচেন রুম এবং ছোট্ট একটা বেলকনি। ম্যাম, আপনি কি আকাশ স্যারকে পছন্দ করেন? বলে দেন, যদিও আপনি নিশ্চিত থাকেন রিজেক্ট করে দিবে। ওখানেই তো ভয়। বুঝলাম না এমন কেন। একমাত্র রিজেক্ট হবার ভয়ই কিছু বলি না। যদি রিজেক্ট করে এবং এটা অফিসে জানাজানি হয়, তাহলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। আকাশ স্যার সুদর্শন এবং ইন্টেলিজেন্ট, এর জন্য সবাই তার প্রতি অনেক আকর্ষিত হয়ে যায়। তোমার চোখ অন্য কিছু বলছে। আগেই বলে দিচ্ছি, নজর দিবা না। ও মাল শুধু আমার, বোঝা গেছে? না না ম্যাম, তেমন কিছু না। কিন্তু মীরা চৌধুরী, বিষয়টা কিছু বুঝলাম না। উনি হঠাৎ করে এমন শর্ত দিলেন কেন? আমিও বুঝতে পারছি না। আকাশকে সরাসরি জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। উনি কি না কি ভাববেন, আর আমি জানি উনি এত সহজে বলবেন না। দুজনে আমার সম্পর্কে এসব বলতে বলতে চলে যাই। বাসায় এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। একা থাকতে থাকতে রান্নাও শিখে গেছি। আম্মুর থেকে একটু একটু করে শিখেছিলাম। ফারজানা, তুই এখনো এখানে কেন এলি? আমার কি দোষ বলো? আব্বু বলল তোমার সাথে থেকে বিজনেস শিখতে, দাদুও তাই বলল, তাই এখানে চলে এলাম। তোর বয়ফ্রেন্ড কিছু বলবে না? আমার ব্রেকআপ হয়ে গিয়েছে ফুপি। ব্যাটা ভালো না, প্রতিদিন ড্রিঙ্কস করে ঝগড়া শুরু করে দেয়, আর 3 দিন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, তাই ব্রেকআপ করে নিয়েছি। আমি আমার লাইফ পার্টনার চাই যে আমার কন্ট্রোলে থাকবে। যেমন তোর বাবা তোর মায়ের কন্ট্রোলে থাকে, গাছ যেমন ফল তো তেমনই হবে, তাই না? ধুর, তোমার বাসায় কাজের লোক নেই? না সোনা, এখানে থাকতে হলে নিজের কাজ নিজেকে করতে হবে। যদি তা না পারো তাহলে আগামীকাল সকালেই চলে যেতে হবে। ধুর, আমি আব্বুকে বলে একজনকে তো রাখবই, এত কিছু কে করবে? সাথে করে কাউকে নিয়ে এলেই তো পারতি। আগামীকাল আব্বুকে ফোন দিয়ে এখানে কাউকে পাঠিয়ে দিতে বলবো। আমি ভাবলাম এখানে কাজের লোক আছে, তাই নিয়ে এলাম না, কিন্তু এসে দেখি কিছুই নেই। হঠাৎ তোর এক্স বয়ফ্রেন্ড কে দেখাতে পেলে কি করবি?
তবে তুই এবং তোর বাপ যেই নোংরামিটা করেছে সেটার জন্য তোদের কখনো ক্ষমা করব না। ক্ষমা চাচ্ছে তাকে, তার কাছে ক্ষমা চাইবো কেন? আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা সঠিক ছিল, আর আমার চোখের সামনে আসলে আবারও অপমানিত হবে। আগামীকাল আমার অফিসে গেলেই দেখতে পাবি। কি? তাকে অফিস থেকে বের করো, আমি থাকলে সে অফিসে থাকতে পারবে না। তোর কথা কেন শুনবো? তুই তোর কাজ করবি, সে তার কাজ করবে। কিরে, মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেলি? প্রথম প্রেম ভুলে যাওয়া কি যায়? ফালতু কথা বলবা না। আর তুমি বিয়ে কবে করবা? দাদু দাদিমা কত চিন্তা করে জানো? তোমার বিয়ে না করার রিজন কি? যতদিন না পছন্দের কাউকে পাচ্ছি ততদিন বিয়ে না। আর বয়স কত হলো শুনি? মাত্র 28। তোর থেকে 5 বছরের বড়। যদিও তোকে আর আমাকে একসাথে দেখলে দুই বোন বলে, অথচ তুই আমার ভাতিজি। দাদু কামটা কি করছিল? তুমি না থাকলে সব কিছু আব্বুর হয়ে যেত না? আহারে, কি কষ্ট! যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি রান্না করব। রান্না শেষ করে নামাজ পড়লাম। তারপর নামাজ শেষ করে খাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসলাম। অফিসের কাজ শেষ করে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাবার জন্য রেডি হয়ে নিলাম। যদিও রাতে বেশি করেই খাবার বানাই, যেন সকালে কোনো কিছু বানাতে না হয়। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে বলল, মিস্টার আকাশ, আপনার বাসার নিচে ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আপনি কোথায়? ম্যাম, আমি আমার গাড়ি নিয়ে অফিসে চলে যাব। আপনি ড্রাইভারকে চলে যেতে বলুন। আপনার শর্ত অনুযায়ী ড্রাইভার গিয়েছে, এখন বলেন চলে যেতে। আপনি কি ইয়ার্কি করেন আকাশ? ওকে, আমি আসছি। ফোন কেটে দিলাম। গাড়ির ফুয়েলও বেঁচে যাবে, ভালোই হবে। বাসা থেকে নেমে লক করে নিচে এলাম। দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এত দামি গাড়ি আমার জন্য পাঠিয়েছে, ভাবা যায়। কাছাকাছি আসতেই গাড়ির পিছনের দরজা খুলে গেল। দেখি মীরা ম্যাম। উনি আমাকে নিতে এসেছেন দেখে বেশ অবাক হলাম। পিছনের সিটে বসুন। মীরা ম্যাম পাশের সিটে বসলো, আর আমি তার আগের সিটে। কেমন একটা পরিচিত পারফিউমের গন্ধ পাচ্ছি। সামনে খেয়াল করতে আশ্চর্য হয়ে একটু তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। আমার এক্স ফিয়ন্সে, এটাও এখানে আছে। নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে ল্যাপটপটা বের করলাম। গাড়ি চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পরে আকাশ, আপনি দেখি কাজ ছাড়া কিছুই বোঝেন না। ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আমার কাজের জন্য এমন আজব শর্ত দিয়ে আপনার অফিসে নিলেন, তাহলে কাজ ছাড়া আর কি করব বলুন ম্যাম? এত ফর্মালিটিস পূরণ করতে হবে না, আমার নাম ধরেই ডাকতে পারেন। আপনি বস আর আমি কর্মচারী, কিভাবে নাম ধরে ডাকি? আপনি আমার অফিসে চলে আসুন, ওখান থেকে দ্বিগুণ বেতন দিব। এগুলো না বলে প্রজেক্ট নিয়ে ডিসকাস করলে বেশি ভালো হয়। আর আপনার কোম্পানি আর্কিটেক্ট কোম্পানি না। তবে আপনার অফারের জন্য ধন্যবাদ। ওটা আমার পরিবার। পরিবার ছেড়ে কিছু টাকার বিনিময়ে চলে আসা একদম বোকামি। উনি চুপ হয়ে গেলেন। আমিও আর কিছু না বলে চুপচাপ ল্যাপটপের দিকে তাকিয়ে রইলাম। আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। বেশ কিছুক্ষণ পরে ওনার অফিসে পৌঁছে যাই। তার পিছনে পিছনে অফিসে এলাম। ম্যাম, আমার কেবিন বা ডেস্ক? আপনার ডেস্ক এবং কেবিন দুটোই রেডি আছে, আসুন আমার সাথে। ওনার পিছনে পিছনে কেবিন এলাম। রুমটা বেশ বড়। বুঝলাম এটা মীরা ম্যামের কেবিন। আর কিছু দূরে একটা ছোট্ট টেবিল। আপনি ওখানেই বসবেন, যান, ওটাই আপনার টেবিল। দুপুরে আপনার সাথে সিনিয়র এমপ্লয়ীদের পরিচয় করিয়ে দেব। জি। আমি আমার টেবিলের কাছে এসে চেয়ারে বসে পড়ি। কেন এই রুমে টেবিল রাখলো, কেন বাইরে অন্য কোথাও কেবিন দিল না, এগুলো কিছুই জিজ্ঞেস করলাম না। প্রয়োজন মনেই করিনি। পুপি, ভিখারি অ্যাটিটিউড দেখেছো? আমাদের জুতার মূল্য যতটুকু ততটা তার নেই, আবার অ্যাটিটিউড দেখাচ্ছে। তোকে কিছু বলেছে? তুই চুপচাপ থাক। যদি সহ্য করতে না পারিস তাহলে ঢাকা ফিরে যা। কিন্তু এটা মানতে হবে, অনেক সুদর্শন হয়েছে, ক্রাশ খাওয়ার মতোই। কিন্তু অ্যাটিটিউড পছন্দ হলো না। ইচ্ছে করছে ওকে পায়ের নিচে ফেলে তার সমস্ত অ্যাটিটিউড মাটির সাথে মিশিয়ে দিই। এমন কিছু করবি না যেটা আমার পছন্দ নয়। তুই তো লিমিটের মধ্যে থাকবি। আর সে আমার অফিসে জব করছে না যে, যা বলবি তাই শুনবি। যতদিন আমাদের প্রজেক্ট কমপ্লিট না হবে ততদিন শুধু এখানে। ওর অ্যাটিটিউড তো বের করে তবেই ছাড়বো। ফারজানা চৌধুরীর সামনে অ্যাটিটিউড? কাজের মধ্য দিয়ে দুপুর হয়ে গেল।
যখন নামাজ পড়ার জন্য উঠতে যাব তখন লাঞ্চ এখানেই হবে। আপনি কোথায় যাবেন? আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি। আর কিছু বলার আগে কেবিন থেকে বেরিয়ে এলাম। তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে হাঁটতে শুরু করি। নামাজ আদায় করার স্থানের কথা জিজ্ঞেস করতেই পেয়ে যাই। এই, তুই ওই টেবিলের দিকে কোথায় যাচ্ছিস? চুপচাপ এদিকে চলে আয়। যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। মায়ের খেয়ে এখান থেকে তারপর ঢাকায় যাবি? আরে ধুর, তার ব্যাগে কি আছে সেটাই দেখতাম। তুই কিছুই দেখবি না, চুপচাপ বসে থাক। ফুপি, শালার অরা দেখেছো? এত ঘন্টা ধরে বসে আছে কিন্তু একটা বারও দেখলো না। আমরা কি দেখতে অসুন্দর? কত ছেলে আমাদের জন্য পাগল, আর ও কি না একবারও দেখলো না। লজ্জাহীন। কেন দেখবে? তোর দিকে বা আমার দিকে তাকিয়ে তার কি কাজ? দেখো, আমরা সাজগোজ করি কেন? ছেলেরা দেখবে তাই। যদি না তাকায় তাহলে এত দামি পোশাক এত সাজগোজ করে লাভ কি? তোর মতো নির্লজ্জ দুইটাই দেখিনি। আফসোস হচ্ছে তাই না? একটু একটু। যদি এঙ্গেজমেন্ট না ভেঙে দিতাম তাহলে এই হট সুন্দর ছেলেটা আমার বর হতো। এখন আফসোস করে লাভ নেই। তোমার যা আছে তাই নিয়েই খুশি থাকো। নতুন করে যদি অঘটন কিছু ঘটাস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নামাজ শেষ করে কেবিনে এলাম। তারপর লাঞ্চ করে একটা মিটিংয়ে এসে কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথে পরিচয় হলাম। সন্ধ্যার দিকে অফিস থেকে বের হয়ে যাই। মীরা ম্যাম আমাকে আমার বাসার সামনে ড্রপ করে দিলেন। ম্যাম, আগামীকাল থেকে আপনার আসার প্রয়োজন নেই। আমি আমার গাড়ি নিয়ে যেতে পারবো। আমার দেওয়া শর্ত থেকে এটা বাদবাকিটা ঠিক থাকবে। অ্যাজ ইউ উইশ। আই হোপ আপনি সঠিক সময় অফিসে চলে আসবেন। জি ম্যাম, থ্যাঙ্কস। আমি ঘুরে চলে এলাম আর তারাও চলে গেল। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললাম, কি একটা অবস্থা! ও আল্লাহ, এটাই বাকি ছিল। ফুপি, ওর কিন্তু মাথা ফাটাতে ইচ্ছে করছে। আমি কিন্তু সত্যি ওর মাথা ফাটিয়ে দিব। তার অ্যাটিটিউড একদম সহ্য হচ্ছে না আমার। আমি কিছু বলছি না, কিন্তু তুই এত লাফাচ্ছিস কেন? তোকে কিছু বলেছে? যদি কিছু না বলে থাকে তাহলে তার প্রতি এমন অ্যাগ্রেসিভ হচ্ছিস কেন? ফারজান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকলো। রান্না করছি, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আরিশা ম্যাম লেখা। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি বলুন। এই তো ম্যাম, রান্না করি। ম্যাম, কিছু কি হয়েছে? এই সময়ে ফোন দিলেন? না মানে এর আগে কখনো এই সময় ফোন দেননি তো, তাই বলছিলাম আর কি। কিভাবে তাড়াতাড়ি কথা শেষ করা যায় সেই রাস্তা অবলম্বন করেন। মানে একটা প্রশ্ন করার সাথে সাথেই 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে দেন। এমন অভ্যাস কেন? তেমন কিছু না ম্যাম। আচ্ছা বলুন, কেন ফোন দিয়েছেন? ওখানে কি এমন দেখলেন? আর প্রথম দিন কেমন কাটলো? কেমন আর লাগবে বলুন? আগে যেমনভাবে দিন কাটতো সেভাবেই কাটলো। কাজের ভিতর দিয়েই গেল। একটা রান্নার লোক রাখলেই তো পারেন। ক্লান্ত শরীর নিয়ে এমনভাবে রান্নাবান্না করছেন। প্রয়োজন মনে করছি না। ফোন রাখলাম ম্যাম। আর কিছু বলার আগেই ফোন কেটে দিলাম। আজাইরা পেঁচাল। আমি ভাবলাম কি না কি বলবেন। ইচ্ছে করছে গিয়ে মাথা ফাটিয়ে আসি। এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, ধুর ধুর, এমন করলে কিভাবে হয়? তার কেমন মেয়ে পছন্দ সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই তো? তাই হয়তো মেয়েদের থেকে এমনভাবে পালিয়ে বেড়াচ্ছে। ধুর, কী সব ভাবছি। পরের দিন সকালে অফিসে এসে পৌঁছালাম। পারমিশন নিয়ে ভিতরে এসে আমার টেবিলে। কিছুই তো বুঝতে পারছি না, শুধু শুধু এখানে নিয়ে এলো। এমনভাবে 3 দিন কাটলো। আজকে আমাদের কোম্পানিতে এলাম। অফিসে প্রবেশ করার সাথে সাথেই ম্যামের পিএস এসে বলল, উনি হঠাৎ করে এমন শর্ত দিলেন কেন? আরিশা ম্যাম আপনাকে দেখা করতে বলেছে। উনি বলেছেন যে আপনি আসলে যেন এটা বলি। ওকে। আমার ডেস্কে না গিয়ে ম্যামের কেবিনের সামনে এসে পারমিশন নিয়ে ভিতরে এলাম। গুড মর্নিং ম্যাম। এত দেরি হলো কেন? জি ম্যাম, যেখানে শপিং মলের কাজ চলছে সেখানে যেতে হয়েছিল, তাই দেরি। আপনি কী জন্য আমাকে ডেকেছেন? আপনি এত তাড়ার মধ্যে থাকেন কেন? কাজ না করলে বলবেন কি করছেন আপনি? এত টাকা বেতন নেন অথচ কাজের কিছুই নেই। এখনো পর্যন্ত কিছু বলেছি? শুধু শুধু অভিযোগ দিচ্ছেন। কাজ কেমন চলছে বলুন। জি ম্যাম, বেশ ভালোই চলছে। আমাদের ইঞ্জিনিয়াররা ভালোভাবেই কাজ করছে। আর কিছু কি বলতেন? না, আপনি যেতে পারেন। জি ম্যাম। উঠে চলে এলাম। দুপুরে
ফুপি, বারবার ওই টেবিলের দিকে কি দেখো? তেমন কিছুই না, কিন্তু তুই আমার সাথে থেকে কি শিখবি সেটাই তো ভাবছি। তোর বাবা এবং দাদু এইসব সম্পর্কে বেশি ভালো বুঝবে, তাদের থেকে বেশি শিখতে পারবি। আমারও এখানে ভালো লাগে না। আর তোমার সম্পর্কে তো গসিপ চলছে। তোমার কেবিনে একটা ছেলেকে রেখেছো, আমিও তো বুঝতে পারছি না। তারে এমনভাবে তোমার কেবিনে কেন রেখেছো? বাইরে একটা ডেস্ক দিলেই তো হতো। যে যা পারছে বলতে থাক। তোমার একটা সম্মান আছে না? একটা রাস্তার ছেলের জন্য শুধু শুধু এমনভাবে নিজের সম্মান নষ্ট করে দিবে? তোমার এই কাজ পছন্দ হলো না ফুপি। তুই আবার এইসবে কখন কান দেওয়া শুরু করলি? আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। কাজ শেষ করে অফিস থেকে বের হলাম। কিছুক্ষণ পরে বাসায় পৌঁছে যাই। এর মাঝে কিছুদিন কাটলো। সন্ধ্যায় বাসা থেকে বের হলাম। ফাস্টফুড খেতে ইচ্ছে করছিল, তাই একটা ফাস্টফুডের রেস্টুরেন্টে এসেছি। বার্গার অর্ডার দিয়ে চুপচাপ অপেক্ষা করছি। খোলামেলা পরিবেশ আর রাস্তার পাশে, তাই ভালো লাগে। এদিকে খুব একটা গাড়ি যাতায়াত করে না, অল্প নিরিবিলি পরিবেশ বলা চলে। তখন দেখি মীরা ম্যাম সেই রেস্টুরেন্টে। এখানে এসে না বসলেই হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার টেবিলে এসে বসলো, ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং মিস্টার আকাশ। হঠাৎ করে কলেজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওনার দিকে একটু তাকিয়ে থেকে চুপ করে রইলাম। অতীত নিয়ে কিছু জিজ্ঞেস না করলেই ভালো হয়। আপনি ভালোভাবেই জানেন আমার কলেজ ছেড়ে দেওয়ার কারণ, আর আপনি এটাও জানেন কি থেকে কি হয়েছে। মীরা ম্যাম চুপ হয়ে গেল, একটু চুপ থেকে বলল, আমি জানি তোমাদের সাথে যেটা হয়েছে এবং আমার পরিবার যা করেছে সেটা ঠিক করেনি। তাদের উচিত ছিল তোমাদের বিপদে পাশে দাঁড়ানো। এগুলো নিয়ে এখন কথা বলে লাভ নেই। শুধু শুধু অতীত মনে করে কষ্ট পাওয়াই হবে। আন্টি কেমন আছে? ওটা আপনার আন্টি হতো না, হলে বেয়ান হতো। সম্পর্কে আপনি আমার আন্টি হতেন। আরে যখন বিয়ে হয়নি তখন তো আর বেয়াই হয়নি। আর তুমি আমার ভাইয়ের মেয়ের জামাইও হওনি, তাই না? এবার বলো আন্টি কেমন আছে? ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম, চোখে চোখ পড়ল। আমার উত্তরের অপেক্ষা করছে। জি, আমিও বেঁচে নেই। ছোট বোন আর আব্বুর শোক, তাকেও আমার থেকে নিয়ে চলে গেছে। মীরা ম্যাম আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো কেমন ছলছল করছে। উনি কবে মারা গেছেন? এই 1 বছর পেরিয়ে গেল। এদিকে কোথাও এসেছিলেন? পাশে একটু কাজে এসেছিলাম। আপনি কিছু বলতে চান? আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনি কিছু বলতে চান, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। নির্দ্বিধায় বলতে পারেন, কোনো কিছু মনে করব না। তুমি কি আরিশাকে পছন্দ করো বা গার্লফ্রেন্ড আছে? মেয়ে মানুষ। আমার উপহাস করা দেখে উনি চুপ হয়ে গেল, ঠোঁটের কোণের হাসিটাও উধাও হয়ে গেল। সব মেয়ে কি একই রকম? না, সব একই রকম হতে যাবে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য আপনি পারফেক্ট, কিন্তু এসব প্রয়োজন মনে করছি না। ময়লা ঘাঁটতে গিয়ে নিজেকেও নোংরা হতে হবে। তোমার ঘৃণা করাটা স্বাভাবিক, কিন্তু সব মেয়ে এক না। একই না, কিন্তু আপনি ওই পরিবারের একজন। সব থেকে কষ্ট কখন পেয়েছিলাম জানেন? যখন আপনার ভাতিজি আম্মুকে থাপ্পড় দিল। ইচ্ছে করছিল প্রতিশোধ নিতে। যখন ভাবলাম প্রতিশোধ নিব, তখন দেখি এখন আমাদের কাছে কিছুই নেই। যাই হোক, সেগুলো এখন অতীত। আমি কখনো তোমার সাথে খারাপ আচরণ করেছি? তুমি বা তোমার পরিবারের সাথে? আমি কিছু বললাম না। দুজনের মধ্যে নীরবতা। একটু চুপ থেকে বললাম, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আমার কথা শুনে উনি চুপ হয়ে গেল। একটু চুপ থেকে বলল, তোমাদের আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলে। কলেজে যেদিন আমাদের শেষ দেখা হয়েছিল সেদিন তুমি কিছুই বললে না। আমি বলতে চেয়েও কিছু বলতে পারিনি। এত ভালোবাসা, এত গিফট, তার মন মতো সব কিছুই করলাম। তার যা যা পছন্দ তা তা আমার পছন্দ বানালাম, তাও তার মন পেলাম না। মন তো দিলই না, উল্টো সে কি করলো? আমার সাথে প্রতারণা করলো। ছেলে বন্ধুদের সাথে ফুর্তি, রাতে পার্টি থেকে সব কিছুই করতো, তবুও সহ্য করে নিয়েছিলাম। মানুষ মাত্রই ভুল, আর ছোট ছিল। ছোট? কোন দিক দিয়ে ছোট? ওর চরিত্র খারাপ ছিল, 3rd ক্লাস একটা মেয়ে। দেখুন, এসব নিয়ে বলতে গেলে এখন মুখ দিয়ে বাজে ভাষা বের হবে। দয়া করে এসব নিয়ে আর কিছু বলবেন না। ইন্টারে পড়াশোনা করতো,
আর বলে ছোট। আচ্ছা বললাম না, এখন একা একা থাকো? ওনার কোনো উত্তর দিলাম না। বার্গার দিয়ে গেল। আপনি কি কিছু নেবেন? মীরা ম্যাম মাথা নাড়ালো। আমি নিয়ে খেতে শুরু করলাম। আমি খাচ্ছি আর উনি আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে দেখেন কেন? নজর দিবেন না? আমার পেট খারাপ হয়ে যেতে পারে। আমার নজর কি এতটাই খারাপ? আমি জানি না। আপনি যে আপনার ভাতিজির এক্স ফিয়ন্সের সাথে এমনভাবে কথা বলছেন আর এমনভাবে আপনার অফিসে আপনার কেবিনে রেখেছেন, আপনার ফ্যামিলি কি বলবে? আপনার ভাতিজি কি বলবে? সে আবার কি বলবে? আর বললেও কিছু করতে পারবে নাকি? ও আচ্ছা, এমনভাবে তাকিয়ে না থেকে অর্ডার দিচ্ছি, আপনিও খান। আপনার এমনভাবে তাকিয়ে থাকাতে আমার অস্বস্তি হচ্ছে। আমার কথা শুনে ফোন নিয়ে দেখতে শুরু করলো। 1 মিনিট পর আবারও তাকালো। হঠাৎ একটা টিস্যু নিয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা শ্বাস পরিষ্কার করে দিল। ওনার এমন কাণ্ডে কি বলবো বুঝতে পারছি না। ওনার দিকে তাকিয়ে দেখি লজ্জায় গাল লাল করে ফেলেছে। সরি, আসলে আমি... বিয়ে কবে করবা? আমার বিয়ে নিয়ে দেখি অনেক টেনশন। আমার বিয়ে নিয়ে আপনার টেনশন করা লাগবে না। কতদিন আর একা একা থাকবা? একটা সঙ্গী তো প্রয়োজন। আপনার মতো মেয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে, এটা বড্ড বেমানান। সোজাসুজি বলেন যে তুমি কি আমাকে বিয়ে করবে? লজ্জায় গাল লাল করে ফেলেছে। কিন্তু আপনার প্রশ্ন যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমার উত্তর না। কেন? আমার অপরাধ কি? আপনি বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালি, আর এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে নেই আমার। আমি তোমাকে কিছু বলতে চাই, যেটা বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। ওনার কথা শুনে আমি খাওয়া থামিয়ে দিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এইবার ঠিক আছে, আপনার সাথে মানিয়েছে। শুধু শুধু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিল, কিন্তু আমি ঘৃণা করি। মিথ্যে বলো কেন? তোমার চোখ তো অন্য কিছু বলছে। আর এমন ভাবে পা দোলাচ্ছ কেন? মনে যা আসে বলতে পারো, আমি কিছু মনে করব না। আপনি মনে করলেও আমার কিছু যায় আসে না। উনি মুচকি মুচকি হাসছে, আমার পা দুলানো দেখে হাসছে। ভিতরে ভিতরে কতটা অস্বস্তি বোধ হচ্ছে আর ভয় পাচ্ছি সেটা আমি জানি। আন্টি, আপনি যেহেতু কিছু খেলেন না, তখন কি আর বলার। সাথে সাথে তার হিল দিয়ে আমার পা চেপে ধরেছে। এই শয়তান, আমি তোমার আন্টি হলাম কিভাবে? তখন বলতে ঠিক আছে, কিন্তু এখন কেন? ব্যথা করছে, ছাড়েন না। আগে বলো, আর আমাকে আন্টি বলবে না। আচ্ছা আর বলবো না, এবার ছাড়েন। না, আরেকটা কথা বলো। আবার কি? বলো, আমাকে তুমি পছন্দ করো? আপনি না একদম বাচ্চাদের মতো আচরণ করছেন। কথাটা ঘুরিও না, উত্তর দাও। না, করি না। আবার মিথ্যা? কেন? কারণ যে মানুষ ঘৃণা করে সে শুধু ছাড়েন বলতো না, রাগ করে পা সরিয়ে চলে যেত। আর তুমি 2 মিনিট ধরে আমার সঙ্গে ঝগড়া করছো। আপনি নিজের মতো গল্প বানিয়ে নিচ্ছেন। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো, একটুও ভালোবাসো না? চোখ তুলে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির থেকে আবার চোখ নামিয়ে বললাম, ভালোবাসা আর বিশ্বাস এক জিনিস না মীরা। মানে? কাউকে পছন্দ করা যায়, কিন্তু তাকে বিশ্বাস করা যায় না। আমি একবার বিশ্বাস করে সব হারিয়েছি, দ্বিতীয়বার সেই ভুল করব না। তাহলে এখনো আমার জন্য কিছু আছে? কি আছে কি নেই সেটা জানার চেষ্টা করবেন না, কারণ উত্তরটা আপনার ভালো লাগবে না। তোমার বিশ্বাস জিততে কি করতে হবে? কি এমন করলে আবারও কাউকে বিশ্বাস করবা? আর আমি তো তোমার বিশ্বাস ভাঙিনি, তাই না? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। আপনার কিছু করার প্রয়োজন নেই, আমি এমনভাবেই ঠিক আছি। উনি নিরাশ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করে রয়েছি তুমি জানো? আমি কারোর সাথে রিলেশনে জড়াইনি, এখনো বিয়ে করিনি। আমি যদি বিবাহিত হতাম, আমি যদি রিলেশনে থাকতাম তখন। তাহলে কখনো বলতাম না। তুমি জানতেই পারতে না আমি তোমাকে ভালোবাসি। তুমি সিঙ্গেল আছো, এখনো বিয়ে করনি, তাই তো আমার ভালোবাসার কথা বলে দিলাম। শুধু শুধু জেদ করবেন না। আমি জানি না আপনি কি করবেন না করবেন, তবে আমার এখনো বিয়ের কোনো প্ল্যান নেই। আর অপেক্ষা যখন করছেন তখন করতে থাকুন। এটা কোনো কথা হলো? আমার বয়স কত হয়েছে তুমি জানো? 28+। আর তুমি বলো আরো অপেক্ষা করতে? এ তো আচ্ছা নাছর বান্দা,
ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছি। এই যে হ্যালো, ছেলের অভাব আপনাদের পড়বে না। একবার ইশারা করলে কত ছেলে আসবে। আমি কি অপেক্ষা করতে বলেছি নাকি? আমার তো অন্য ছেলেকে লাগবে না, তোমাকেই লাগবে। একটু তো নিজের ইগো নিয়ে ভাবেন। আপনি একজন সিও, আপনার কত সম্মান, কত টাকা, আর আপনি কিনা আমার সামনে এমন করছেন। একটু তো ইগো নিয়ে আসেন। আমার কথা শুনে হেসে দিল। আজব। পৃথিবীর সবার সামনে ইগো অ্যাটিটিউড আসলেও তোমার সামনে আসেনি। তুমি সামনে আসলে আমি কেমন যেন হয়ে যাই, সত্যি বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না জানি, কিন্তু এটাই সত্যি। কিছুক্ষণ চুপ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, মীরা, মানুষ শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। বিশ্বাস লাগে, সাহস লাগে, আর সবচেয়ে বেশি লাগে সঠিক সময়ে পাশে দাঁড়ানো। আমি তো তোমার বিরুদ্ধে কখনো দাঁড়াইনি। জানি, কিন্তু যেদিন আমার পৃথিবীটা ভেঙে পড়েছিল সেদিন আপনাকেও পাইনি। আমি দোষ দিচ্ছি না, শুধু বলছি সেই শূন্যতাটা এখনো রয়ে গেছে। আমি খুঁজেছিলাম তোমাকে, বিশ্বাস করো, অনেক খুঁজেছিলাম। হয়তো খুঁজেছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিছু ক্ষত সময়ে ভরে যাই, কিছু ক্ষত শুধু মানুষকে বদলে দেই। তাহলে আমার জন্য কি একটুও জায়গা নেই? আছে কি নেই সেটা আজ উত্তর দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি, আমি আর আগের সেই নীল নেই। তাহলে আমি অপেক্ষা করব, যতদিন লাগে করব। অপেক্ষা করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমার জন্য নিজের জীবনকে আটকে রাখবেন না। আকাশ, আবারও কি হারিয়ে ফেলবো তোমাকে? কতটা বছর এটা ভেবে কাটিয়েছি, কেন তোমাকে আমার ভালোবাসার কথা জানালাম না, আর এখন? মীরা, নিজেকে সামলান। এটা পাবলিক প্লেস। নিজের দুর্বলতা সবার সামনে এমনভাবে প্রকাশ করবেন না। আপনার ব্যক্তিত্ব ধরে রাখেন। আপনার মুভ অন করে নেওয়া উচিত। আমার কারো প্রতি ফিলিংস আসে না, ভয় হয় ভেঙে যাওয়া হৃদয়টা যদি আবারও ভেঙে দেই। আর আপনি, আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? কখনো মেনে নেবে না। আপনি কি আমার জন্য পরিবার ছাড়তে পারবেন? তাও পারবেন না। কেন এসব নিজের সুখ নষ্ট করতে চাইছেন বলেন? চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে থুতনিতে চলে এসেছে। একটা টিস্যু দিয়ে বললাম, নিজেকে সামলে নেন। মানুষের সব চাওয়া, সব স্বপ্ন পূরণ হয় না। টেবিল ছেড়ে উঠে বিল দিয়ে বেরিয়ে এলাম। তারপর গাড়ির কাছে এসে গাড়ি নিয়ে বাসাই। পুরনো সব কিছু ভাবতেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আজ আমারও একটা সুন্দর পরিবার থাকতো। একটা ঝড় এসে আমার সব কিছু উড়িয়ে নিয়ে গেল। তার পরিবার যদি তখন একটু সাহায্য করত, তাহলে হয়তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যেত। আমি ঘৃণা করি তাদের, যারা সুসময়ে বন্ধু ছিল। আব্বু, ওই ভিখারি এখানে? কোন ভিখারি? আরে তোমার বন্ধুর ছেলে। এখানে অফিসে, ফুপির অফিসে না, অন্য একটা অফিসে জব করে। আমি কিছু বুঝলাম না। আর আছে তো, সমস্যা কি? ওই ছেলেকে আমার সহ্য হয় না। ওর অ্যাটিটিউড আর ইগো একদম পছন্দ হচ্ছে না। ওর সাথে তোর কথা বলতে হবে কেন? আর এইসব ফালতু বিষয় নিয়ে আলোচনা করার সময় আমার নেই। আমার আরো অনেক কাজ আছে। ফুপি যখন তার কেবিনে একটা টেবিল রেখে তাকে বসাচ্ছে, তখন এটা ফালতু বিষয় হবার নয়। আমি তোর কথা আর কিছুই বুঝতে পারছি না। কেবিনে বসছে? এই অফিসে কাজ করছে না? এসব কি? আমাকে পাগল বানাচ্ছিস? রাখ তোর ফোন। আচ্ছা আমি বলছি, ফুপি এবং একটা অন্য আর্কিটেক্ট কোম্পানি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। আকাশ ওই কোম্পানির হেড অফ ক্রিয়েটিভ আর্কিটেক্ট, তো সেই প্রজেক্টের ম্যানেজার সে। এখন ফুপি বলেছে যতদিন প্রজেক্ট চলবে ততদিন পর্যন্ত আকাশ ফুপির অফিসে থাকবে, এই জন্য। তোকে আর কিছু বলতে হবে না, আমি মীরার থেকে জেনে নেব। আর কিছু বলবি? আব্বু, কিন্তু একটা প্রশ্নের উত্তর দে। মীরা কি জীবনে কোনো কর্মচারীকে নিজের কেবিনে বসিয়েছে? না। তাহলে বুঝে গেছি, এখানে ব্যবসার চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি। তুমি কি বলতে চাচ্ছ ফুপি? আমি কিছু বলছি না, আগে ওর সঙ্গে কথা বলি। তবে একটা কথা মনে রাখিস, মীরা কোনো সিদ্ধান্ত আবেগে নেয় না। যদি নিয়ে থাকে তাহলে বিষয়টা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ওই ছেলেটাকে একদম সহ্য হয় না। যদিও আগে কিছু বলে।
তোদের মধ্যে রিলেশন ছিল, ও তো ও তোর ফ্রেন্ড ছিল, তুই জানিস না ওই ছেলে কেমন। তুই যদি ওকে বিরক্ত না করিস তাহলে ও তোকে কিছুই বলবে না, আর তাকে তার মতো করেই থাকতে দে। সাব্বির চৌধুরী বিরক্ত হয়ে ফোন কেটে দিল। মীরা কি আকাশকে পছন্দ করে? যদি নাই করবে তাহলে তার কেবিনে রাখে কেন? অন্য জায়গায় ডেস্ক নিলেই তো পারতো। ওর সাথে কথা বলতে হবে। সাব্বির চৌধুরী এইসব ভাবতে ভাবতেই তার বোনকে ফোন দিল। মীরা গাড়ি চালাচ্ছিল। সে তার ভাইয়ের ফোন পেয়ে গাড়ি সাইড করে রিসিভ করে। ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ভাইয়া বলো। আকাশের বিষয়টা কি আমি শুধু জানতে চাই। তোমার মেয়ে যখন বলেছে তখন আমার থেকে আর কি শুনবে? যা বলেছে তা সত্য। তুই কি আকাশকে পছন্দ করিস? আর হঠাৎ 4 বছর পর? 4 বছর পর দেখা হলো, তাই বেশ ভালো একজন আর্কিটেক্ট। স্যালারি 5 লাখ পর্যন্ত অফার করলাম, তারপরেও আগর কোম্পানি ছাড়তে চাইলো না। আমি এখানে আসার পরে নাম শুনেছিলাম, কিন্তু এই আকাশ সেই হবে ভাবিনি। আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না, আর কথা ঘোরানোর প্রয়োজন নেই। তোর বিষয়টা বল। তুই কি আগে থেকে আকাশকে পছন্দ করতি? এর জন্যই কি এখন পর্যন্ত বিয়ে করিস না? আমি যদি বলি হ্যাঁ, তাহলে কি তোমরা ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? জানো ভাইয়া, প্রথমে ওকে ভালো লাগেনি, কিন্তু যখন থেকে দেখতাম ফারজানা ওকে বিভিন্নভাবে অপমান করত, কষ্ট দিত, আরও সব কিছু চুপচাপ সহ্য করত, তখন ওর জন্য খুব মায়া হতো। ধীরে ধীরে সেই মায়াটা কখন যে ভালোবাসায় বদলে গেল আমি নিজেও বুঝতে পারিনি। যেদিন ফারজানার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট ভেঙে গেল, সেদিন ঠিক করেছিলাম আর দেরি করব না, নিজের মনের কথাটা ওকে বলে দিব। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। যেদিন শুনলাম ফারজানা আন্টিকে থাপ্পড় মেরে অপমান করেছে, সেদিন আমার সব সাহস শেষ হয়ে গিয়েছিল। আমি কিভাবে আকাশের সামনে গিয়ে বলতাম যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি? আমি জানি ওদের ব্যবসা আমাদের কারণে শেষ হয়নি, কিন্তু ওরা যখন সবচেয়ে কঠিন সময় পার করছিল তখন আমরা ওদের পাশে দাঁড়াইনি, বরং আমাদের পরিবার ওদের আরও অপমান করেছে। সেই সব মনে পড়লে আর নিজের ভালোবাসার কথা বলার সাহস পাইনি। মনে হয়েছে আমার মুখে সেই কথাগুলো মানায় না। তারপর একদিন ওরা হঠাৎ করে কোথাও যেন হারিয়ে গেল। অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আজ যখন নিজের মনের কথাটা বললাম, ও আমাকে ফিরিয়ে দিল, আর ওকে আমি দোষে দিতে পারি না। জানো ভাইয়া, আজও মনে হয় সেদিন যদি আমরা ওদের পাশে দাঁড়াতাম, যদি একটু সাহস করে সাহায্যের হাত বাড়িয়ে দিতাম, তাহলে হয়তো অনেক কিছু অন্যরকম হতে পারতো। হয়তো আঙ্কেল এতটা মানসিক চাপে ভেঙে পড়তেন না, হয়তো সেই দুর্ঘটনাটা ঘটতই না, হয়তো ওর ছোট বোনটাও বাপের শোকে এভাবে চলে যেত না, হয়তো আন্টিও এত দ্রুত ভেঙে পড়তেন না। আমি জানি না সত্যি কি হতো, কিন্তু একটা কথা আমি নিশ্চিত জানি। কিন্তু ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু মীরার কান্নার শব্দ ভেসে আসছে। মীরা, তোকে আমি আজ পর্যন্ত কোনোদিন কাঁদতে দেখিনি। ভাইয়া, আমি ক্লান্ত। 4 বছর ধরে এই কথাগুলো বুকের ভেতর চাপা দিয়ে রেখেছি। একটা কথা বল, আকাশ কি জানে তুই কলেজ জীবন থেকেই ওকে ভালোবাসতি? না, আজ প্রথমবার বলেছি, কিন্তু ও স্পষ্ট করে না বলে দিয়েছে। স্বাভাবিক, ওর জায়গায় আমি থাকলেও হয়তো একই উত্তর দিতাম। জানি। কিন্তু একটা কথা শুনে রাখ, ওর উপর কোনো চাপ দিবি না। ওর জীবনটা অনেক ঝড়ের মধ্যে দিয়ে গেছে, ওকে সময় নিতে দে। আমি জোর করবো না ভাইয়া, শুধু চাই একদিন ও যেন আমাকে আমার পরিবারের পরিচয় না দেখে শুধু মীরা হিসাবে দেখে। একটা ভুল আমরা করেছি। ফোনের দুই পাশে আবারও নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর মীরা ধীর গলায় বলল, আচ্ছা ভাইয়া, পরে কথা বলি। নিজের খেয়াল রাখিস। কল কেটে গেল। ফোনটা নামিয়ে সাব্বির চৌধুরী অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন। বুকের ভেতরটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খেতে লাগলো। সেদিন যদি আমরা মানুষটার পাশে দাঁড়াতাম, হয়তো আজ অনেক কিছু বদলে যেত। মীরা কিছুক্ষণ ওখানে বসে কান্না করে চোখ মুছে গাড়ি চালাতে শুরু করে। একটু পরে, আব্বু, 5 বছর আগের কথা মনে আছে? আক্তার হোসেনের কথা।
হঠাৎ এত বছর পর এই টপিক? সাব্বির চৌধুরী তার বাবাকে সব কিছু বলে। চৌধুরী সাহেব চুপ করে আছে, একটু চুপ থেকে বলল, যা হয়ে গেছে তা তো পরিবর্তন করা সম্ভব নয়। সাহায্য করা যেত, কিন্তু আমাদের তো তখন প্রবলেম চলছিল, কিভাবে সাহায্য করত। কিন্তু এই মীরার বিষয়টা কি করব? আমি জানি না কি করবেন। এখন ইগো নিয়ে থাকবে, ইগো নিয়ে থাকলে বিষয়টা এমনি থাকবে। আকাশ ছেলেটা এখন ভিক্সটি এক্সাইটেড কোম্পানির হেড অফ ক্রিয়েটিভিটি। ও, আমি ভাবছিলাম হয়তো বেকার। দুজনে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। রাতের খাওয়া শেষ করে কিছুক্ষণ ফোন স্ক্রল করলাম, কিন্তু মনটা কোথাও স্থির হলো না। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝিনি। পরের দিন সকালে আব্বু হঠাৎ করে আমাকে ঢাকায় পাঠালো কেন? কিছুই বুঝলাম না। এখানে পাঠালো আবার এখন ফিরিয়ে নিচ্ছে। হয়তো তোর বাবা তোকে ছাড়া থাকতে পারছে না। যা, বেশি ভাবিস না। ফুপি, তোমার চোখ এত লাল কেন? কাল রাতে ঘুমাওনি নাকি? তেমন কিছু না, একটু কাজ ছিল তাই রাত জেগেছি। নিশ্চিত তো? তোমাকে কিন্তু অন্যরকম লাগছে। আমি ঠিক আছি, ড্রাইভারকে বলে দিয়েছি, ও তোকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। যা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিস। তুমি যাবে না? না, আমাকে অফিসে যেতে হবে, কয়েকটা জরুরি মিটিং আছে। ফারজানা আর কিছু বলল না। ব্যাগটা কাঁধে তুলে একবার মীরার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই মীরার মুখের সেই জোর করে রাখা হাসিটা মিলিয়ে গেল। সে ধীরে সোফায় বসে চোখ দুটো বন্ধ করলো। গত রাতের কথাগুলো বারবার তার কানে বাজছে। কিন্তু আমি ঘৃণা করি। এক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে বলল, না, এভাবে ভেঙে পড়লে চলবে না। ওর বিশ্বাস ফিরিয়ে আনতে হলে আগে নিজেকেই শক্ত হতে হবে। আর আমি কি এত সহজে হার মেনে নিব? আমার ভালোবাসা কি এতটাই ঠুনকো? দুদিন পর, আজকে শুক্রবার, ছুটির দিন, তাই সকালে উঠেই পোশাক ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটু বড় লোক হলে একটা বাসা কিনতে হবে, তারপর সেখানে ওয়াশিং মেশিন কিনে নিতে হবে, তাহলে কত ভালো হবে। হঠাৎ করে দরজায় টোকা পড়লো। কে এলো রে বাবা? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভেবেছিলাম প্রতিবেশী, কিন্তু না, মীরা ম্যাম। একটু না, অনেক অবাক হলাম। আপনি? কেন? কিছু না বলে ভিতরে ঢুকে গেল। ওই ওই, আপনি তো দেখি আমার ইমেজের 12 বাজিয়ে দিবেন। তোমার ইমেজ নষ্ট হবে কেন? এই বিল্ডিংয়ের সবাই আমাকে ভালো জানে। হঠাৎ আমার রুমে আমার সাথে যদি একটা মেয়ে দেখে, কি বলবে? তুমি আমার বাসায় শিফট হয়ে যাও, আর না হলে তোমার ইমেজ এমনভাবে নষ্ট হতে থাকবে, আমার কোনো দোষ নেই। আমি তো মাঝে মধ্যে আসবই। আমি কি বলবো বুঝতে পারছি না। এ তো আচ্ছা একটা ঝামেলা। আমাকে পাগল মনে হয় যে আপনার বাসায় গিয়ে থাকবো? আমার বাসায় থাকতে বলেছি, আমার বেডরুমে থাকতে বলিনি। একদম উস্কানিমূলক কথা বলবেন না। আর আজকে পবিত্র দিন, সীমার্কার টপিক একদম তুলবেন না। তাই কি করো? অনেক পোশাক ভিজে রেখেছি, ওগুলো পরিষ্কার করতে হবে। তারপর রান্নাঘরটা ময়লা হয়ে আছে, ওটাও পরিষ্কার করতে হবে। আরে ধুর, আমি তোমাকে নিয়ে বের হবো ভাবলাম। আচ্ছা, আমি সাহায্য করি। মাফ করেন আপা, আপনি বের হন। শুধু শুধু প্রেস্টিজে আলপিন ফুটাবেন না, দয়া করে এখন যান, বিকেলে বের হওয়া যাবে। না না, আমিও তোমার কাছে সাহায্য করব। পিছনে দাঁড়িয়ে পিঠে হাত দিয়ে ঠেলতে শুরু করলাম। যেতে চাইছে না, কিন্তু শয়তান মেয়ে এমনভাবে ঘুরে যাবে বুঝতে পারিনি। হাত একেবারে বুকের উপর। শয়তান শিমরির কাল লাল হয়ে গেল। আমি তো সাথে সাথে হাত সরিয়ে বললাম, সরি, আমি ভাবিনি আপনি এমনভাবে ঘুরে যাবেন। ইটস ওকে। দুজনেই চুপ। লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। একটু চুপ থেকে বললাম, এবার আপনি যান, বের হন। বেশি জোর করলে কিন্তু আমি চিৎকার দিয়ে লোক জমা করব। এটা করলে মনে হচ্ছে খুব ভালো হবে। লোকজন জমা হয়ে গেলে তখন কিন্তু তোমাকে সামলাতে হবে। এই, আপনি একজন সিও, আপনার সাথে এগুলো যাই? আর সেদিন সন্ধ্যায় এই প্রশ্নের উত্তর তো দিয়েছি, মনে না থাকলে আবার বলছি। আমি যখন তোমার সামনে আছি তখন আমি সাধারণ একজন কিউট, সুন্দর, ইনোসেন্ট আর ভদ্র মেয়ে হয়ে যায়। নিজের ঢাক নিজে ভালোই পিটাতে পারেন, এটা ইনোসেন্ট ভদ্র মেয়ের কাজ? আপনি হাড়ে পর্যাতে একটা মেয়ে একটা জুনিয়রকে কিভাবে র্যাক দিচ্ছে।
আমি ভালো মেয়ে, আমার থেকে ভালো মেয়ে দুইটাও খুঁজে পাবে না। আমি লিমিটেড এডিশন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, আমার অনেক কাজ আছে। তুমি আমাকে দাওয়াত দিবা না? মেহমান বাসায় এসেছে আর তুমি এমন করছো। আপনার মতো বদমাইশ মেহমান আমার প্রয়োজন নেই। দয়া করে চুপচাপ গিয়ে রুমে বসেন। আর হ্যাঁ, কোনো কিছুতে হাত দিবেন না, ভদ্র মানুষের মতো বসেন। রুমে যাবার প্রয়োজন নেই, এখানেই চেয়ারে বসুন। আরে না, মার্কেটে আমার কাজ আছে, মার্কেটে যেতে হবে, তোমাকে নিয়ে যাব ভেবে এসেছি, কিন্তু তুমি তো দেখি অনেক ব্যস্ত। তাহলে দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি বিদায় হন। আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। বাই, বিকেলে দেখা হবে। হুম, বাই। মীরা চলে যেতে দরজা লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। কেউ যদি দেখে থাকে তাহলে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়বে। ধুর, এসব চিন্তা বাদ দিয়ে আমার কাজ করি। ওয়াশরুমে এসে পোশাক কাচতে শুরু করি। দুপুরে বসে আছি, তখন আরিশা ম্যামের মেসেজ এলো। কি করেন? ফ্রি আছেন কি? না, কেন ম্যাম? না, এমনি জিজ্ঞেস করলাম কি করেন। এইসব মেয়েদের মাথায় কী যে চলে আল্লাহ ভালো জানেন। আরে তোরা বড় ফ্যামিলির মেয়ে, তোদের ইগো অ্যাটিটিউড থাকবে, তোদের পিছনে ছেলেরা পড়ে থাকবে। না, এরা ছেলের পিছনে পড়ে থাকছে, কি আর বলবো এদের। এই তো ম্যাম, ল্যাপটপে একটু কাজ করছি, পরে কথা হবে বাই বলেই ডাটা অফ করে দিয়েছি। এই ছেলের এত অ্যাটিটিউড কিসের বুঝলাম না। না, ভালোই লাগছে, তবে একটু কথা বললে আরো ভালো লাগতো। কি আর করার, পাথর মনের হলে যা হয়। যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। রুম থেকে বেরিয়ে রুমের তালা দিয়ে পাশের একটা চায়ের দোকানে এলাম। চা অর্ডার দিয়ে বসে আছি। কয়েক মিনিট পর চা দিল, চা খাচ্ছি, তখন ফোনটা বেজে উঠল। কে রে এই সময় ফোন দেই? পকেট থেকে ফোন বের করে দেখি ওই আপদটা মীরা। প্রথমবার বাজতে বাজতে কেটে গেল, আবার দিল, তাও রিসিভ করলাম না। আমিও দেখব কতক্ষণ ফোন দিতে পারে। সাইলেন্ট করে আবার পকেটে রেখে দিলাম। আহ, চাই সব, মনটা শুধু চা চা করে।